দর্শক, কেনই পাটের বাজার হচ্ছে দরপতন? 2026 সালের নতুন পাটের বাজার কি হবে বাজিমাত, সেই বিষয়ে জানাবো। আমাদের সঙ্গে লুৎফর ভাই রয়েছে। শিপার চালু হবে কিনা সেই বিষয় মানে বিস্তারিত তথ্য, পাটের বাজার, সরকার কি পদক্ষেপ নিলে শিপার চালু হবে, ভারতে পাট যাবে, দাম বাড়বে। দর্শক, সেই বিষয়ে জানাবো। সম্পূর্ণ ভিডিও জুড়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা পাটের নানাবিধি তথ্য নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আর বরাবরের মতো আমাদের সাথে রয়েছে আমাদের লুৎফর ভাই। প্রচন্ড গরমে আমি তাকে আসলে তার মেল খুলাইলাম, পাটের যে গুডাউন, তারপরে ভাইকে নিয়ে আসলাম এবং আজকে আপনাদেরকে ভাইয়ের সঙ্গে কথা বলে বিভিন্ন তথ্য তুলে ধরার চেষ্টা করবো এবং আপনারা সম্পূর্ণ আমাদের এই পডকাস্টটি দেখবেন। আমি হোস্ট হিসাবে আছি মোহাম্মদ রিপন এবং আমাদের গেস্ট হিসাবে রয়েছেন আমাদের সেই লুৎফর ভাই, যিনি আজকে আমাদেরকে পাটের বিস্তারিত তথ্য আপনাদের মাধ্যমে, এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। দর্শক বন্ধুরা, ঠিক আমাদের পিছনেই দেখতে পাচ্ছেন, ব্যাকগ্রাউন্ডে কিন্তু পাট রয়েছে। ভাই হচ্ছে এই নতুন পাটগুলো কিনেছে। তো আসসালামু আলাইকুম ভাই। জি ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। ভাই কেমন চলছে আপনাদের বর্তমান ব্যবসা পাটের? পাটের ব্যবসা বিষয়টা হয়েছে আপনার, এক হচ্ছে আবহাওয়া খুবই খারাপ আকাশের, আর আবহাওয়া খারাপ হওয়ার কারণে তারপরে পাটের বাজার ছিল 4200-4300 টাকা। আচ্ছা, এটা তো ঘুট করে শুরু থেকে এই বাজারটা থাকার পরে ঘুট করে আপনার বাজারটা আপনার ওই 3500-3600 টাকা চলে আসছে। আচ্ছা, এতে কৃষকও হতভঙ্গ খেয়ে গেছে। আবার মেল মালিকরা হঠাৎ করে মনে করেন ওরাও মানে আতঙ্কের উপর পড়ে আপনার রেট কমাই দিচ্ছে। আচ্ছা, তারপরে আপনার পাটের যে উৎপাদিত পণ্য জুটিয়ান, সেগুলো হঠাৎ করে কেজিতে 20 টাকা, 15 টাকা, 14 টাকা, মানে এত করে পার কেজিতে কমে গেছে। আচ্ছা, আমরা এই ভিডিওটা আসলে কয়েকটা পর্বে বিভক্ত করব, মানে কয়েকটা পাটে কয়েকটা প্রশ্নের উপরে। যেমন আসলে বর্তমান সরকার পাটের কি পদক্ষেপ নিবে, পাটের বাজার বাড়বে কিনা কমবে, আসলে বছরের শুরুতে মৌসুমের শুরুতে পাটের বাজার এমন হলো কেন, বা সামনে কি হবে, আমরা কিন্তু বিস্তারিত তথ্য জানিয়ে দেব। বিশেষ করে আপনারা এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। ভিডিওটা একটু বড় হবে কিন্তু আপনারা মূল্যবান তথ্যগুলো এখান থেকে কিন্তু পাবেন। লুৎফর ভাই, শুরুতে আমরা জানবো 2026 সালে কৃষকরা পাটের বুননি কেমন ছিল এবং তারপরে আসলে ফলনটা কেমন হলো। এখন বিষয়টা হচ্ছে, বিগত বছরে কৃষকরা ভালো দাম পেয়েছিল। আপনার এরকমই দাম ছিল 3800-3900 টাকা, এরকমই দাম ছিল। এই দামটা পাওয়াতে কৃষক এবার বুননি প্রায় আমাদের বাংলাদেশে 1.5 কোটি বেল। আমরা তো মনে করেন, শোনেন, আমি তো শিপারদের সঙ্গে কাজ করি। আচ্ছা আচ্ছা। আর পাটের মূল হিসাব হচ্ছে বেল। বেল হিসাবে উৎপাদনের হিসাবটা কাজ করে, বুঝছেন? আচ্ছা, তাতে আমরা যেটা জানি, এটা জরিপে সে 1.5 কোটি বেল, 1.5 কোটি বেল এবছর পাটের উৎপাদন। 1.5 কোটি বেল? জি। গত বছর এটা বেশি না? বেশি গত বছরের তাতে 2 গুণ বেশি। আর বাংলাদেশের চাহিদা হচ্ছে 60 লক্ষ বেল, 60 লক্ষ বেল। আর রপ্তানি বেল হয় হচ্ছে 20 লক্ষ বেল। এই 80 লক্ষ বেলের ব্যবহার হয় বাংলাদেশে। তাহলে 1.5 কোটি বেল উৎপাদন, তাহলে 80 লক্ষ বেল এবার পাট ব্যবহার করবে। তার ভিতরে 20 লক্ষ বেল বাদ, 60 লক্ষ বেল ব্যবহার হবে। এখন আমার প্রশ্ন বা আমার একটা কথা, বাংলাদেশে জুট মিলের সংখ্যা ছিল 275টা। সেইগুলো মনে করেন বিজিএমসি সহ জুট ইয়ান ছিল আর কম্পোজিট ছিল, মেল তো ভাগ করা ছিল বিজিএস এর আন্ডারে আর বিজি এর আন্ডারে। যেটা বিজি এর আন্ডারে সেটা হচ্ছে কম্পোজিট জুট মেল বলে, বস্তা তৈরি করে, যারা তাঁত ব্যবহার করত, বাংলা তাঁত বা এখন তো বর্তমান বিভিন্ন মেলে চায়না তাঁত, এগুলো আপনার কম্পোজিট জুট মেল বলে। আর যেটা জুট ইয়ান সেটা হচ্ছে আপনার বিজি এর আন্ডারে, বিজিএস আর বিজিএ, বুঝছেন? দুই জিনিস। এখন মনে করেন আপনার বাংলাদেশের সবচাইতে হাতে গোনা 10টা জুট মেল রেয়ার ভালো আছে, আর বাকি যে মেলগুলো আছে এরা মনে করেন অভাবের মেল। এই মেলগুলো এই বছরে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে এই 2026-এ। কেননা ওরা মনে করেন পাট কিনলো আজকে এক দামে, সুতা বিক্রি করতে হবে আর এক দামে। আজকে মেলে পাট না গেলে মেল এক শিপ বন্ধ রাখবে। আর বর্তমান এইসব ছোটখাটো মেলে ব্যবসা করে অনেক ব্যাপারী মনে করেন নিঃস্ব হয়ে যাচ্ছে। আপনি আবার আকিজের সাথে ব্যবসা করবেন, জনতার সাথে ব্যবসা করবেন, করিমার সাথে ব্যবসা করবেন, আবুল খায়ের সাথে ব্যবসা করবেন, আপনি পারিশ্রমিক ঠিক মতো পাবেন না। আচ্ছা ভাই, এই বিষয়টা আসলে সবাই বলছে যে, যারা ব্যবসায়ী তারা বলছে যে আসলে মিলে যখন আমরা পাটটা দিয়ে থাকি,
আমরা কিন্তু নগদ টাকাতে হাট থেকে ক্রয় করতেছি। সেক্ষেত্রে মিলে দেখা যাচ্ছে আমার 20 লাখ বিল হলে পরে 8 লাখ 10 লাখ বা 12 লাখ দিচ্ছে, তারপরে এই টাকাটা পাইতে পাইতে আরো 2 গাড়ির পার্ট আমরা মিলে অলরেডি দিচ্ছি। তাহলে এবারে মানে এখানে একটা বড় গ্যাপ হচ্ছে কি, আপনারা নগদ টাকায় মাল কিনে দিচ্ছেন, বাকি হাফ টাকা পাচ্ছেন, আবার ওই টাকা তুলতে দেখাচ্ছে 1 মাস লেগে যাচ্ছে। এখন শোনেন, এটাই আমাদের মতন ছোট ব্যবসায়িকদের এটা বড় সমস্যা। যাদের 10 গাড়ি কারবার করে, 20 গাড়ির ক্যাপাসিটি আছে, তাদের সমস্যা হয় না। আজকে আকিজে দিল 4টা, কালকে 4টা দিল জনতায়, তারা পরের দিন দিল আহাদে 4টা, এভাবে ভাগ ভাগ করে দিলে প্রত্যেক সপ্তাহে বিল সে পাইতে থাকে। আর আমাদের পক্ষে তো এটা সম্ভব না। আমরা 1 গাড়ি কিনবো, 1 গাড়ি বিক্রি করবো, আর 1 গাড়ি ঘরে থাকবে, এরকমই ব্যবসা করি। এখন বিষয়টা হয়েছে, আমি যেরকম পুরাতন টাকা এখন পর্যন্ত পাইনি গত সিজনের, গত 2025-এর টাকা, জি গত বছরের টাকা, পুরাতন টাকা এখনো পাইনি। আমার প্রায় 2 গাড়ির উপরে টাকা আটকে আছে এখন, মনে করেন। আর আমার প্রশ্ন হচ্ছে, আমার কথা যে আমরা পাটটা কিনি নগদ, আমাদের বিক্রি করতে হয় বাকি, কিন্তু সুতার সেল কিন্তু মেলারদের অ্যাডভান্স থাকে। আমার কাছ থেকে 1 গাড়ি পাট নিবে, উনি কিন্তু সুতার কাছ থেকে অলরেডি 10 লক্ষ টাকা অ্যাডভান্স নিয়ে এনেছে। আমার এই পাটটা সে 3750 টাকার লোড নিবে, 3750 টাকার লোড নিবে। আমি লুসি বিক্রি করি, মনে করেন আপনার 500 গ্রাম ঘাটতি নিবে। তো এখন মনে করেন, এই যে মনে করেন আপনার এই মালটা যখনই আমি 3750 করলাম, উনি গাড়ি ভাড়া দিয়ে আনলোড দিয়ে, আমার এই পাটে কিন্তু কোনো এসএমআর নাই। কারণ এখন নতুন পাটে এসএমআরটা খুবই কম, বুঝছেন, খুবই কম। এই পাটটা তো ভাই খুব একদম, হ্যাঁ, এটা কিনা 3700 টাকা ভাই, হাই কোয়ালিটি পাট। জি। আচ্ছা, আজকের ডেটে বাজারটা কেমন? আজকের বাজার 3700 টাকা, 3750 টাকা, 50 টাকা, বুঝছেন। এখন এই ওয়েদারের কারণে আমদানিটা কমে গেছে, আর কৃষকও হঠাৎ করে আমদানি করতেছে না, বুঝছেন। সবাই 2-4-10 মণ বিক্রি করে বাকি পাটটা রেখে দিচ্ছে। হ্যাঁ, দাম যদি আমরা যদি দেখি দর্শক, গত বছর কিন্তু আসলে বাজার 3200, 3300, 3500 থাকলো, কিন্তু পরবর্তীতে আমরা কিন্তু 5500 টাকা পর্যন্ত বাজার হয়েছিল। আসলে সেই আশাটাই কিন্তু বাসা বাঁধছে কৃষক ভাইরা। তবে আমি যতটুকু ধারণা আমার, যদি এবছর যেহেতু অতিরিক্ত মানে চাষ রয়েছে, বুননি রয়েছে, সেক্ষেত্রে যদি পেঁয়াজের মতো অবস্থা হয়, যে পেঁয়াজের চাষ বেশি ছিল, যার কারণে পেঁয়াজের বাজার কিন্তু তেমন পরিবর্তন হয়নি, এখন বছরের শেষ সময় এসে একটু বাড়ছে। হবে না, বুঝছেন, পাটেরও এবছরে বাজার ভালো হবে না। এমন শোনেন, ভালো হবে না। আসল সুইচটা হচ্ছে মন্ত্রণালয়ের আন্ডারে। আচ্ছা, পাট ও বস্ত্র মন্ত্রণালয়, পাট অধিদপ্তরের আন্ডারে, মেন হেড অফিসের সুইচ ওইখানে। আপনার এই পাটের বাজার 4200, 4300, 4500 টাকায় থাকতো ভাই, যদি এক্সপোর্ট চালু থাকতো। রপ্তানিকারকদের ভারতে, নেপালে, পাকিস্তানে এসব এলাকায় যদি পাটের এক্সপোর্টটা খুলে দিত, পাটটা ওপেন করে দিত, তাহলে পাটের বাজারে এরকম ধস নামতো না। আচ্ছা, এখন মনে করেন এই পাট শিল্পকে রক্ষা করতে হলে রপ্তানি বাধ্যতামূলক চালু করতে হবে। অনেকেই আমি গত 5 মার্চে সম্ভবত, হ্যাঁ গত 5 মার্চে যে বস্ত্র পাট শিল্প প্রতিমন্ত্রী যে বিষয়টা আমাদেরকে জানালেন, যে আমরা সরকারি যে পাট মিলগুলো রয়েছে সেগুলো পুনরায় চালু করব, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি কিন্তু বাংলাদেশের মানে অর্থনৈতিক খাতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছে দিনকে দিন। এই অবস্থাতে লুৎফর ভাই, আপনার কি মনে হচ্ছে আসলে সরকার যে কথাটা, যে প্রতিশ্রুতিটা আমাদেরকে দিল যে সরকারি মিলগুলো চালু করা হবে, সেটা আসলে চালু করতে কতটুকু তারা সক্ষম রয়েছে এই মুহূর্তে? শোনেন, বাংলাদেশে বিজিএমসির মানে সরকারি বিজিএমসির জুট মিলের সংখ্যা হচ্ছে 25টা। তার ভিতরে আকিজ জুট মিল একটা লিজ নিয়ে চালায়। তারপরে ভারতের একটা মিল মালিক বাংলাদেশে একটা জুট মিল নিয়ে লিজ চালাচ্ছে। আর আপনার আমাদের বর্তমান যে বিএনপি সরকার ক্ষমতায় আছে, উনিরাই বিজিএমসির মেল চালু করবে, আমার মনে হয় না এরা পারবে। কারণ বিজিএমসির মেল চালু করতে গেলে ওই যে আপনার যাদের কাছে লিজ দিছিল বা যাদের কাছে ভাড়া দিছিল, তারা তো মেশিন পত্র সব বিক্রি করে খাইছে। মেল তো এখন শুধু আপনার বিল্ডিং পড়ে আছে, মেশিন নাই। আপনি মেশিন ছাড়া সুতা উৎপাদন কিভাবে করবেন? আর বিজিএমসির মেল বিশ্বের সারা বাংলাদেশের সবচাইতে দুর্নীতিবাজ মেল ছিল, বুঝছেন। কারণ আমরা যখন 2012-13 সালে অর্থ বছর তখন পাট কিনি, তখন পাটের বাজার ছিল 1200-1300 টাকা মন। রিয়ার খুব ভালো পাটটা ছিল 1500 টাকা মন। ওই সময় মনে করেন বিজিএমসির আতাইকুলাতে এজেন্সি আসছিল,
ওরা পাট কিনলো 1200, 1000, 900 টাকা মন, আর ওই পাটের বিল করলো 2200-2300 টাকা মন। তাহলে পার্সেজার আমার কাছে বললো যে ভাই আপনার মতন 1300-1400 টাকা মনের পাটটাও কিনো যদি বিল করা যায় তো 2200-2300 টাকা তাও আমরা বাঁচতাম। কিন্তু ভাই আপনি তো চুরি করেন, কারণ আপনার তো 100-200 টাকা দিয়ে পার্সেজার আপনার তো যে এজেন্সি আছে সে তো কিনে রাখছে ভাই। আর সবচেয়ে বড় কথা, বিজিএমসির যে মেল ওদের উৎপাদন কস্টিং ছিল বেশি। প্রাইভেট মেলের 1 টন খরচ বর্তমান বিদ্যুৎ বাড়ানোর কারণে আগে ছিল 30,000 টাকা, এখন 35,000 টাকা। ভাই বিদ্যুতের যে রেট বাড়াইছে, বাণিজ্যিক বিদ্যুৎ, তারপর আবাসিক, মানে নাবিশ্বাস হয়ে যাচ্ছে। তারপরে ডিজেল, জুট মেলে কিন্তু ভাই এই পাটটাকে মজাইতে কিন্তু ভাই 3-4টা তেল লাগে ভাই। এই পাটটাকে মজাইতে, নরম করতে, কাঁচা কলা যেরকম আপনাকে জাগ দিয়ে রাখতে হয়, হলুদ হয়, ঠিক ওই রকমই পাটকেও এরকম তেল দিয়ে ওম দিতে হয়, নালে পাটটা তো মেশিনে ধরে রাখতে পারবে না। পাটটা ধরে রাখতে পারবে না। আপনি ডাইরেক্ট মনে করেন কি এই পাট চলে না, ডাইরেক্ট কখনো চলে না। একে 3টা আইটেমের তেল দিতে হয়, একটা হচ্ছে নিসাফল, একটা জেবিও, আর একটা ডিজেল। কারণ 3টা তেল মিক্স করে একটা সাবান তৈরি করে। যখন পাটটা স্বপ্নারে যায় তখন টিপ 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 করে পাটটা তেল পড়ে। লুৎফর ভাই, জি আসলে অনেকে আমাদেরকে আসলে প্রশ্ন করছে যে ভাই, যে পাটের বাজার 2026 সালে আমরা ভরা মৌসুম, মানে মৌসুম এখন তো অলরেডি মোটামুটি ভালো আমদানি হচ্ছে হাটে, এখন ভালো একটা বাজার হাট থেকে, মানে মাঠ থেকে তুলে এনে হাটে আনলে পরে 3500-3700 একটা ভালো একটা বাজার আমি মনে করি এটা। তো এই বাজারটা যদি মানে বাড়ে বা যদি ইন ফিউচার বাড়াতে হয় তাহলে সরকারের কি পদক্ষেপ নেওয়া উচিত, এবং আসলে ভারতে পাট গেলে বাংলাদেশে পাটের বাজার বাড়বে কিনা, নাকি এখানে বড় একটা সিন্ডিকেট করে আসলে পাটের বাজার আরো কমানো হবে? এই বিষয়টা হচ্ছে ভারতে পাট এবছরে ভারত যদি, বাংলাদেশ সরকার যদি ভারতের কাছে এক্সিউ করে যে ভাই পাট নেন, তা ওরা পাট নিবে না। কেননা গেল বছর ওদের পেটে ক্ষুধা ছিল, ওই ক্ষুধার সময় আপনি জিনিস দেন নাই, এই কারণেই আপনার এই মুহূর্তে পাট ওরা নিবে না। কেন নিবে না? ভারতের বাজার ছিল 18,000 টাকা কুইন্টাল, সেই বাজার চলে আসছে 7,000-8,000 টাকা কুইন্টাল। ওদের অ্যাভেলেবল, গুণগত মান খারাপ ভালো সমস্যা নাই, দেশীয় পণ্য ব্যবহার করে ওরা মেল চালাচ্ছে আপনার। আর বিশেষ করে বাংলাদেশের পাটটার গত বছরে দেওয়া উচিত ছিল। আর আমাদের বাংলাদেশের জুট মেলের মালিকরা, হচ্ছে বেশি লোভী, বুঝছেন? কারণ 2500-3000 টাকা মন পাট যদি বাজার আসে, আমাদের বাণিজ্য মন্ত্রী তারা টাকা দিয়ে আগে কিনে রাখছে ভাই। এক্সপোর্ট কোনো মতেই খুলবে না, আদৌ খুলবে না। শিপার খোলার বা শিপার চালু হওয়ার আসলে কতটুকু সম্ভাবনা আপনার বুঝছেন, যেহেতু আপনার ব্যবসার সঙ্গে অনেকদিন জড়িত, বিভিন্ন জায়গায় আপনার কথা বলছেন প্রতিদিন। এখন শোনেন, শিপারদের কাছে গেল বছরের পুরাতন পাটি এখনো এক শিপারের কাছে 60,000 মন আছে। এরকম বিভিন্ন শিপারের কাছে পাট রয়ে গেছে। এখন মনে করেন, শোনেন, শিপাররা চেষ্টা করতেছে যে আমাদের রপ্তানিটা খুলে দেন, পাটের নিষেধাজ্ঞা তুলে নেন। পাটের নিষেধাজ্ঞা তুলে নিলে ভারত সরকার বর্ডারও খুলে দিবে, স্বাভাবিক করে দিছি, তোমরা মাল এক্সপোর্ট ইম্পোর্ট করতে থাকো বর্ডার দিয়ে। এই জন্য আপনি নিষেধাজ্ঞা দিয়ে রাখছেন। ওই ডক্টর ইউনূস ছিল না আপনার তত্ত্বাবধায়ক সরকারের, অন্তর্বর্তীকালীন সরকার, ইউনূস আপনার এই প্যাচটা লাগায় রাখছিল, বুঝছেন, যে আমি স্থল বেনাপোল দিয়ে আমি কোনো মাল আনবো না, আর বেনাপোল দিয়ে কোনো মাল দিবও না আমি চট্টগ্রাম বন্দরে। কারণ চট্টগ্রাম বন্দর তো আমেরিকার কাছে লিজ দিয়ে ফেলাইছে। চট্টগ্রামের বন্দরের ইনকামের জন্য বেনাপোল স্থল বন্দরগুলো বন্ধ করে দিয়েছে ইউনূস। আর এই কারণেই ভারতের সরকার যখন দেখলো আমার তুলা যখন যায় বেনাপোল দিয়ে, ইউনূস সরকার বলতেছে না, তুলা আমার বাংলাদেশের লোক আনবে পোর্ট থেকে, নবসেবা বন্দরে দিবে, নবসেবা বন্দর থেকে চট্টগ্রাম বন্দরে আসবে। অতএব তাহলে কি হবে, মনে করেন বন্দরের ইনকাম বেশি হবে, আবার অধিক মালের যে কস্টিং বেড়ে যাবে নাই। এই কারণেই, এই রেশারেশির কারণেই দু দেশের ভিতরে একটা জটিলতা, রাজনৈতিক জটিলতা হয়ে গেছে। আর বিশেষ করে আপনার আমার জ্ঞানে প্রতিবেশী রাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক না থাকলে তারেক রহমান দেশ চালাতে পারবে না। এখানে বাণিজ্যিক ক্ষেত্রে আসলে শত্রুর সঙ্গে আপোষ করতে হয় বাণিজ্যিক ক্ষেত্রে। যেমন দেখেন যে ইরানের সাথে যুদ্ধ, তেল নিয়ে সারা বিশ্বে কিন্তু তেল একটা ক্রাইসিস, তার পরবর্তীতে কি হলো, আপোষ করলো শুধুমাত্র এই যে বাণিজ্যিক একটা অবস্থানের জন্য। আসলে আমরা যেখান থেকে যে অবস্থায় যাই বলি না কেন, কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে ভারতের সঙ্গে বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক বড় বড় চুক্তিগুলো, ভারতের সাথে বাংলাদেশের সবচেয়ে বেশি কিন্তু আর্থিক লেনদেন হয়ে থাকে। আপনারা হয়তোবা এটা জেনে থাকবেন, যেটা বাণিজ্যিক লেনদেন যেটাকে বলা হয়ে থাকে। তো ভাই দুর্নীতি কে করে না ভাই? দেখেন, মানে আমি কি বলবো, মানে গত 4 মাসে অলরেডি বিএনপি সরকার, আমি একটা নিউজ দেখলাম, যে নিউজে
68,000 কোটি টাকা অলরেডি তারা শুধু রাজনৈতিক খাতে এখানে লোন তো মানে নিল, মানে ব্যাংক থেকে। তাহলে চিন্তা যা করেন বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এরকম কেউ মানে করে এত নাই। কম সময়ে এত টাকা ব্যাংক থেকে কোন দল ঋণ আসলে নেয় এই না। কারণে আপনার ব্যাংকে টাকাও সংকট। চেক হ্যাঁ, দিলে এই যে বলে যে আপনি সকালে না দুপুরে আসেন, দুপুরে না কালকে আসেন। ভাই যদি এখন 20 লাখ টাকার চেক নিয়ে যায় তাহলে আমার বিশ্বাস অত সহজে কিন্তু না, টাকা দিবে না, দিতে পারবে দিবে না। না। ঠিক আছে, দিবে না। তো সব মিলে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে পাটের যে বিষয়টা, এখানে কিন্তু আসলে পাটের এই যে বাংলাদেশের এই একমাত্র পাট যে পণ্যটা, এই পণ্যটা কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি, বিশেষ করে ভারতে এবং পাকিস্তান, মায়ানমার, না নেপাল এই তিনটা দেশে কিন্তু কাঁচা সবচেয়ে পাট বেশি যায়। আর তারপরে কাঁচা পাট রেয়ার। যায়। মনে করেন আপনার পাকিস্তান, ভারত, নেপাল 4টা জুট মেল, তার ভিতরে ওদের তো 2টা বন্ধই। আচ্ছা, হ্যাঁ, মদিনা জুট মেল আর সারগুদা আর থল 2টা জুট মেল চলে। আর নেপালে হচ্ছে শ্রী রাজপতি, একই মালিকের 4টা জুট মেল। ওরা ভারত থেকে পাটটা নেয় আর বাংলাদেশ হয়ে ভারত হয়ে পাটটা যায়। কারণ নেপালে তো পাটের জন্ম হয় না, পাকিস্তানেও পাটের জন্ম হয় না। আর পাকিস্তানের অবস্থা শোনেন, এই 2022 থেকে 2023 সালে জিডিপি সম্পর্কে সবারই ধারণা কম বেশি আছে। আমাদের জিডিপি ভারতের সমতুল্য হয়ে গেছিল 2022-2023 অর্থ বছরে, ভারতের সমতুল্য জিডিপি হয়ে গেছিল। আর আমাদের বর্তমান জিডিপির হার পাকিস্তানের চাইতে নিচে নেমে গেছে। মানে অবস্থা খুব খারাপ। পাকিস্তানের জিডিপি কিন্তু খুবই কম, আপনারা হয়তো জানেন এই বিষয়টা। তবে দর্শক, আমি বারবার যে কথাটা বলি, আসলে রাজনৈতিক চিন্তাধারা বাদ দিয়ে আমাদের অর্থনৈতিক চিন্তাধারা ফোকাস দেওয়া উচিত। আমরা সবাই কিন্তু মানে সবার পেট ভরার জন্য চিন্তা করি, কিন্তু এই যে ব্যবসায়ী, এই যে কৃষক, এদের দিকে আসলে এদের দিকে কে তাকাবে? আজকে যদি এই পাটগুলো যদি সরাসরি কাঁচা পাট, যেটাকে শিপার চালু বলা হয়, রপ্তানি যদি না করা হয়, তাহলে যদি না করা হয় তাহলে কিন্তু সমস্যা হবে। ইন ফিউচারে গিয়ে দেখা যাচ্ছে যে এইগুলার বাংলাদেশ থেকে নেওয়ার চিন্তা ইন্ডিয়া ছেড়ে দিয়ে নিজেরাই উৎপাদন করবে এবং অন্য দেশের উপর নির্ভরশীল হবে। তো আমরা সবসময় চাই যে শিপার চালু হোক। শিপার চালু হলেই কিন্তু আসলে ব্যবসায়ীরাও বাঁচবে, নগদ টাকা দিয়ে পাট আসলে বিক্রি করতে পারবে এবং কিনতেও পারবে। সেক্ষেত্রে লুৎফর ভাই, আমার আরো কিছু প্রশ্ন রয়েছে। যেমন আমরা বিভিন্ন সময় সরকারের বিভিন্ন প্রতিশ্রুতি দেখেছি যে এটা করব সেটা করব, শিপার চালু করব, আপনাদেরকে ঋণ দিবে, যারা জুট মিল চালু করব, 2% প্রণোদন দেব। হ্যাঁ, আসলে এই বিষয়গুলো মানে কেমন, সর্বশেষে কি হয়? শুনেন, এগুলো যে বন্ধ জুট মিল গুলো ব্যাংক থেকে ঋণ নিছে সরকার একটা পলিসি করছে। লুটপাটের কি একটা অংশ? হ্যাঁ, লুটপাটেরই অংশ। কারণ যে ব্যাংক থেকে মনে করেন সিম্পল, আমি এই গুডাউন দেখায়া পূবালী ব্যাংক থেকে 20 লক্ষ টাকা লোন নিছি, আচ্ছা, আমি এখন দেউলিয়া বা হয়ে গেছি। এখন সরকার বলতেছে যে তুমি এক কাজ করো, 10 লক্ষ টাকা যে কোনো উপায়ে তুমি ব্যাংকে জমা দাও, তোমাকে আমি 50 লক্ষ টাকা দেবো। এই ধরনের একটা করছে আর কি, একটা ফান্ড তৈরি করছে। এখন মনে করেন যারা ব্যাংক থেকে লোন নিয়ে দেউলিয়া হয়ে গেছে, তারা চিন্তা করতেছে সরকারে যদি 10 লক্ষ টাকা দিই তাহলে তো আমাকে 50 লক্ষ টাকা দেবে, তাহলে তো আমি ঘুরে দাঁড়াতে পারবো। এই আশা করে এই কাজ করতেছে। 10 লক্ষ টাকা জমা দিলেই ওই 10 লক্ষ টাকায় আটকে যাবে, নো ব্যাক। সরকার টাকাটা তুলে নিতে চাচ্ছে যেভাবে। এখন মনে করেন একজন লস, তো শোনেন, ব্যবসায় তো কেউ লস খায় না, লস বলতে কোনো শব্দ নাই। মনে করেন গেলবার এই অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য উপদেষ্টা ছিল বশির আহমেদ, উনি যে নাটক করছে পাট নিয়ে, ওই আমল থেকেই মনে করেন আপনার এই পাটের রপ্তানিটা বন্ধ। কারণ ওই লোক ছিল জুট মিলের মালিক, কলখাটি মনে করেন ওইটাই, মনে করেন হাজার হাজার কোটি টাকা ইনকাম করে চলে গেছে। আমরা মনে করেন পথের যা আজও আছি, বিগত বছরেও যা ছিলাম এখনো তাই। এখন বিষয়টা হয়েছে, দেশ পরিবর্তন করলে সবচেয়ে বড় কথা, পাটের ব্যবসা করি ভাই, পাট নিয়ে গবেষণা করি, আর এটা নিয়েই আমি সংসার চালাই। আর বিশেষ করে এই পাট শিল্পটাকে রক্ষা করতে হলে রপ্তানি চালু করতে হবে, একটা কমিউনিকেশন তৈরি করতে হবে কৃষক ব্যাপারীর মাঝে, ব্যাপারী মেলের সাথে, আবার শিপার ব্যাপারীর সাথে, কৃষকের সাথে। একটা জিনিস, আপনার যত আন্তর্জাতিক, শোনেন, বাংলাদেশের জুট মিলের বয়সের চাইতে কাঁচা পাট রপ্তানি আগে ছিল। বাংলাদেশের প্রথম জুট মিল ছিল আদমজি ভেঙে মনে করেন খন্ড খন্ড হয়ে বিভিন্ন মালিকরা, আমি জয় জুট মিলে কাজ করছি, ওরা মেশিন কিনে, ওরা কম্পোজিট মেশিন কিনে আপনার বস্তা তৈরি করতো। তারপরে আদমজি ভেঙে বিভিন্ন মানুষ মিল করছে। এখন মনে করেন ওই সিরাজগঞ্জ রোড থেকে পঞ্চগড় পর্যন্ত 22টা জুট মিল আছে, তার ভিতরে মাত্র 4টা চালু ভাই। ঢাকা বেল্টে জুট মিল মাত্র মনে করেন 2টা চালু, 2-3টা জুট মিল চালু, সবই বন্ধ।
ফরিদপুর, বৃহত্তর ফরিদপুরের ভিতরে মনে করেন 19টা 20টা জুট মিল, তার ভিতরে 9টা জুট মিল চালু। আবার খুলনা দৌলতপুরের কথা তো বললে ভাই মুখ দিয়ে কান্না পায়। খুলনা দৌলতপুর একসময় পাটের বিশাল কারবার চলে, আর যেসব জুট মিল খুলনা, প্রত্যেকটা জুট মিল দেউলিয়া, বন্ধ। আর সবচেয়ে বেশি ক্ষতি করে ফেলাছে মাঝখানে এসে এই বন্ধ মেলগুলো যারা ভাড়া নেছে, কিছু কিছু মানুষ লোভে পড়ে এই বন্ধ মেলে পাট দিছে বা সুতা ইনভেস্ট করছে, এরা ঘ্যাস করে মনে করেন মেল বন্ধ করে টাকা দিয়ে উধাও। আর ভাই এই ধরনের কাজ এই কিন্তু যে হয়েছে, বুঝছেন? মিলগুলো বন্ধ হওয়ার পিছনে আসলে মূল কারণ কি? পাটে তো আসলে লস নেই। হ্যাঁ, মূল কারণগুলো আপনি এটা একটা ভালো কথা বলছেন। মূল কারণ হচ্ছে, শোনেন, আপনার এই পাট জিনিসটা দিয়ে যে সুতাটা তৈরি করেন, আপনি কিন্তু কস্টিং করে তৈরি করেন, এই টাকাটা কনভার্ট করে অন্য ক্ষেত্রে, জি জি জি, অন্য ক্ষেত্রে কনভার্ট করে। বাংলাদেশে আয়ান জুট মিলের নাম তো সবাই জানে, আয়ান সুপার, মানে খুব গর্জিয়াস জুট মিল ছিল একটা সময়, নাম করা খুবই ছিল। গেল বছরেও এই জুট মিল এখন দেউলিয়া, পথের ফকির। তারপরে আপনার নরসিংদী আলিজান জুট মিল, তারপরে ফৌজি জুট মিল, কোঅপারেটিভ জুট মিল, মনে করেন ন্যাশনাল জুট মিল, অনেক পুরাতন পুরাতন এসব মেলে গেলে আপনি ইতিহাস দেখতে পারবেন কত ব্রিটিশরা যে বিল্ডিং গুলো করছে, সেই ব্রিটিশ ঘরে বিল্ডিং ওইখানে ওইসব মেলে আছে। এখন মনে করেন আপনার পায়খানা ঘর হয়ে গেছে। যে শোনেন, দেশীয় শিল্প রক্ষা করতে হলে সবচাইতে প্রাধান্য দিতে হবে এক্সপোর্ট, বিদেশি বায়ারদের দেশে আন্তরিত করতে হবে। বর্তমান বিদেশি কোনো ক্রেতা বাংলাদেশমুখী হচ্ছেই না। কেন হচ্ছে না? যে তোমার দেশ হচ্ছে দেউলিয়া, আমি টাকা ইনভেস্ট করবো, এই টাকা তো আমি ব্যাক নিতে পারবো না, কোনো সিওরিটি নেই না। এই যে পোশাক শিল্প, পাট শিল্প, চা শিল্প, চামড়া শিল্প সব ভারতমুখী হয়ে যাচ্ছে। কেন কেন হচ্ছে? এই যে বিজিএমসির যে মেলগুলো, আগে মনে করেন সরকারি খাদ্য গোডাউনের যে বস্তাগুলো তৈরি করতো, লোকাল ওই যে আপনার বিজিএমসি মেল তৈরি করতো, বিএডিসির বস্তাগুলো, ধানের যে বীজ টিজ গুলো করে, এগুলো বিজিএমসি তৈরি করতে। একটা বস্তার রেট ছিল 220 টাকা করে, ওই বস্তার ওজন হচ্ছে 400 গ্রাম। কয় টাকা খরচ হয় মিয়া? কয় টাকা খরচ হয়? আর মনে করেন এইসব মেল বন্ধ করে দিয়ে এখন 10 সিঙ্গেল সুতা বাইরের লোকাল মেলের থেকে কিনে আপনার এই নারায়ণগঞ্জে মুরাপাড়া যারা বিভিন্ন পার্টি তাঁত বসাইছে, এরা মনে করেন খাদ্য অধিদপ্তরে যাচ্ছে, কিছু 2 নম্বরে টাকা দিচ্ছে, অর্ডার কন্ট্রাক্ট 10 লাখ 20 লাখ বস্তা পিসের অর্ডার বার করে নিচ্ছে। একটা বস্তার ওজন দেওয়ার কথা ছিল 400 গ্রাম, দিচ্ছে হচ্ছে 300 গ্রাম, 100 গ্রাম সুতা কম। এসব তদারকি করার কেউ নাই তো ভাই। ফুডে মনে করেন আপনার টাকা খায়া ওই কন্ট্রাক্ট বা তার নামে অ্যাপ্রুভাল করে ছাড়ে দিচ্ছে। তার মানে সারা বাংলাদেশে আসলে এই যে পাটের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি, পাটে কিন্তু ব্যাপক দুর্নীতি হচ্ছে। আসলে দুর্নীতি দেখার কেউ নেই, কেউ দেখবেও না, আমরা বলেও লাভ হচ্ছে না। আর আমরা সর্বশেষে একটি কথাই বলতে চাই, লুৎফর ভাই, আমাদের শেষ যে প্রশ্নটা সেটা হচ্ছে আসলে 2026 সালে পাটের বুননিও ভালো, সবই ভালো, এবং যদি শিপার চালু হয় সেক্ষেত্রে কি পাটের বাজার বাড়ার সম্ভাবনা আছে কিনা? এখন শোনেন, শিপার চালু হয়ে শিপার আপনি দিবে কোথায়? ইন্ডিয়াতে। ভারত তো নিবে না। কেন নিবে না? ভারত নিবে না, এই কারণে নিবে না, আপনি যখন আমার পেটে ক্ষুধা ছিল তখন তোমার কাছে চাইছি, তখন তুমি দাও নাই। এখন তো আমার চাউলও আছে, ডাউলও আছে, আমি তো নিজে রান্না করে খাইতে পারবো। ওয়াই তোমার পাট তুমি কোথাও যেখানে খুশি সেখানে দাও, সমস্যা নাই। কারণ ওর দেশে অনেক উৎপাদন। মোদী সরকারের আগে বলছিল যে সবাই দেশীয় পণ্য ব্যবহারের প্রতি আগ্রহ হও, তোমরা উৎপাদন করো, তোমরা নিজেরাই ব্যবহার করো, আমার কোনো সমস্যা নাই, আমাকে ট্যাক্সও দিতে হবে না, ভ্যাটও দিতে হবে না। এই জন্য তো ইন্ডিয়ার 150 কোটি লোক বাবা, আর আমাদের 32টা বর্ডার তাদের, আর 2টা বর্ডার হচ্ছে মায়ানমার সাথে। আর আমরা ডিক্লেয়ার দি ঢাকা থেকে কলকাতা দখল করব, 7 সিস্টার দখল করবো। আরে বেটা, এতই সুজা আঙ্গুল ফুলে কলা গাছ হয়, এই 7 সিস্টার দখল করবো, কলকাতা দখল করে নেব। হ্যাঁ দর্শক বন্ধুরা, আমরা আজকের এই ভিডিওর বা পডকাস্টের আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি। লুৎফর ভাইকে অসংখ্য ধন্যবাদ। যারা পাট ক্রেতা বিক্রেতা, ছোটখাটো ব্যবসায়ী রয়েছেন বা বড় ব্যবসায়ী রয়েছেন, অনেকেই আমাদের ভিডিও দেখেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার কোনো ভিডিওতে।